হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে, সুনামি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রথমে দেখে নাও। প্রথমে সুনামি কাকে বলে সেটা বলা হয়েছে। জাপানি ভাষায় সু মানে হচ্ছে বন্দর আর নামি মানে ঢেউ। এক কথায় সুনামির অর্থ হলো মহা শক্তিশালী সামুদ্রিক ঢেউ। সুনামির ঢেউয়ের শক্তি এত বেশি যে এর ধাক্কায় লক্ষ লক্ষ মানুষের জীবন, কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয় এক নিমিষে, চোখের পলকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সুনামি ঘটার সম্ভাবনা পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি? পৃথিবীর সবচেয়ে সুনামি প্রবল অঞ্চল হলো প্রশান্ত মহাসাগরের উপকূল ও সংলগ্ন এলাকা। জাপান পৃথিবীর সুনামি প্রবণ দেশ। বিংশ এবং একবিংশ শতাব্দীতে পৃথিবীর যে সমস্ত দেশে সুনামি ঘটেছে সেগুলি হলো ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইটালি, আমেরিকা যুক্তরাষ্ট্র, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, হাওয়াই ও আলাস্কা, রাশিয়ার হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ, চিলি, পাপুয়া নিউগিনি ইত্যাদি। তারপরে বলা হচ্ছে দেখো, সুনামি প্রতিরোধ করা যায় কি? সুনামি একটি প্রাকৃতিক ঘটনা, একে বন্ধ করা যায় না, তবে সঠিক পরিকল্পনা ও পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে সুনামির প্রভাব ধ্বংসের পরিমাণ কমানো যায়। এখানে 1 নম্বর পয়েন্ট, সুনামির পূর্বাভাস দেওয়ার জন্য সুনামি ওয়ার্নিং সিস্টেম গড়ে তোলা হয়। দ্বিতীয় হচ্ছে, সুনামির ঢেউ থেকে রক্ষা পাওয়ার জন্য সুনামি প্রবণ উপকূল অঞ্চলে প্রায় 4 থেকে 5 মিটার উঁচু সুনামির পাঁচিল নির্মাণ করা হয়। তারপরে পয়েন্ট দেখো, পরের পয়েন্ট কি আছে দেখো, সুনামি প্রবল এলাকায় জীবজন্তুদের আচরণের ওপর লক্ষ্য রাখা হয়। ভূমিকম্পের ঘটনার পর যদি দেখা যায় জীবজন্তুর উপকূল থেকে ক্রমাগত দূরে ছুটে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সুনামি আসার সম্ভাবনা প্রবল বলে মনে করা হয়। লোকজনও এইভাবে সমুদ্র থেকে দূরে নিরাপদ উঁচু জায়গায় সরে যেতে পারে। 4 নম্বর পয়েন্ট কি আছে দেখো, সুনামির প্রথম ঢেউ চলে গেলেই সুনামি শেষ হয় না। পরবর্তী ঢেউ 5 মিনিট থেকে 1 ঘন্টা পরেও আসতে পারে। সেই জন্য লোকজনের নিরাপদ উঁচু জায়গা থেকে নেমে আসার আগে সতর্কতা অবলম্বন করা দরকার হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, সুনামি ওয়ার্নিং সিস্টেম কি? সুনামি ওয়ার্নিং সিস্টেম হলো কোনো সুনামি কোথায় সৃষ্টি হয়েছে কি না তা জানা এবং ওই সুনামি থেকে প্রাণ ও সম্পত্তি রক্ষার জন্য জনসাধারণ ও প্রশাসনের সাবধান করার ব্যবস্থা। পরের প্রশ্নের উত্তর দেখে নাও এবার। পরের প্রশ্নটা কি আছে দেখো, ভূমিধস সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সেক্ষেত্রে সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস দেওয়া হয়। চলো এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তাহলে তোমরা দেখে নাও। প্রশ্নটা ছিল কি, ভূমিধস সম্পর্কে আলোচনা করো। প্রথমে বলা হয়েছে ভূমিধস কি সেটা বলা হয়েছে। পাহাড়ের ঢাল বরাবর মধ্যাকর্ষণের টানে পাথরের চাই, শিলাচূর্ণ, মাটি এবং অন্যান্য আলগা পদার্থ হঠাৎ নেমে আসা বা খসে পড়ার ঘটনাকে ধস বলে। সাধারণত বর্ষাকালে পাহাড়ে ধস নামে, তবে ভূমিকম্প হলে বা আগ্নেয়গিরি থেকে আগ্নুৎপাতের সময়ও ধস নামতে পারে। ধস নামলে মানুষ ও পরিবেশের প্রচুর ক্ষতি হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, এটি পাহাড়ি এলাকার মানুষের কাছে একটা বিশেষ সমস্যা। তারপরে হচ্ছে দেখো ধসের কারণ কি বলা হচ্ছে দেখো, প্রচুর প্রাকৃতিক কারণ। প্রথমে প্রাকৃতিক কারণ দেখো, প্রচুর বৃষ্টিপাতের জন্য। পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হলে মাটি পাথর জলে ভিজে আলগা ও ভারী হয়ে যায়,
তখন মধ্যাকর্ষণের টানে নিচে খসে পড়ে। এই জন্য দার্জিলিং, সিকিম ও অন্যান্য পাহাড়ি অঞ্চলে প্রতি বর্ষায় ধস নামে। দ্বিতীয় কি বলা হচ্ছে দেখো, পাথর আলগা হওয়ার জন্য পাথর আলগা হওয়ার জন্য সেখানে কি বলা হচ্ছে দেখো, পাহাড়ি অঞ্চলে বহুদিন ধরে জল, বায়ু, সূর্যের তাপ, গাছের শিকড়ের চাপ, বিভিন্ন রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রভৃতির কারণে পাথর ফেটে যায়, শিলা দুর্বল হয়ে পড়ে। ফলে ওই দুর্বল পাথরের স্তূপ ধস হয়ে নিচের দিকে নামতে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিকম্প অগ্ন্যুৎপাতের জন্য। ভূমিকম্প ও আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসায় মাটি মুহূর্তে কাঁপতে থাকে, ফলে ধস নামে। তারপরে দেখো মানুষের তৈরি কারণ, সেখানে কি বলা হচ্ছে দেখো, মানুষের তৈরি কারণের পয়েন্টটাই কি বলা হচ্ছে দেখো, মাটির ওপরে গাছপালার আবরণ না থাকার জন্য। বন কেটে সাফ করে ফেলায় মাটির ওপরে তখন গাছপালার আবরণ থাকে না। এই অবস্থায় বৃষ্টির জল দিনের পর দিন মাটিকে সরাসরি আঘাত করে ক্ষয় করে, আর প্রচুর জল মাটির মধ্যে অনবরত ঢুকে যায়। মাটি দুর্বল হয়ে খসে পড়ে, ধস নামে। তারপরে কি বলা হচ্ছে দেখো 2 নম্বর পয়েন্ট, দুর্বল পাহাড়ি ঢালে নিয়ম না মেনে রাস্তাঘাট, বাড়ি ঘর বানালে। দুর্বল খাড়াই পাহাড়ি ঢালে নিয়ম না মেনে বাড়ি ঘর রাস্তাঘাট বানালে দুর্বল মাটিতে খুব গভীরে শিকড় চালাতে পারে। এমন গাছ পুঁতলে তারপরে শহরের জঞ্জাল অনেক দিন ধরে পাহাড়ের ঢালে জমা করা হলে ধস নামে। দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটংয়ের আশেপাশে এই কারণে বহু ধস হয়েছে। ধস নিয়ন্ত্রণের উপায় দেখো এবারে। 1 নম্বর, যেখানে সেখানে ঘরবাড়ি রাস্তাঘাট তৈরি না করা। 2 হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু প্রভৃতি নির্মাণ করার আগে ওই এলাকার মাটি, পাথর ইত্যাদি কতটা চাপ সহ্য করতে পারে তার জন্য মাটি ও শিলার পরীক্ষা করা উচিত। 3 নম্বর, পাহাড়ের ঢালে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা দরকার। 4, জমির সঠিক ব্যবহারের জন্য পরিকল্পনা বা ল্যান্ড ওয়াইজ প্ল্যানিং করা প্রয়োজন। 5 হচ্ছে ধস নামলে লোকজনের প্রাণ রক্ষা করার জন্য বিপদ আশ্রয় গড়ে তোলার প্রয়োজন। 6, ধসপ্রবণ এলাকায় মাটির মধ্যে জল যাতে বসতে না পারে এবং উদ্ভিদ জমা জল যাতে সহজে বেরিয়ে আসে তার জন্য নালা বা নালি কাটা করা দরকার। এই ছিল তোমাদের আজকের ক্লাস।